আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মমরিনাজ মম। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এমবিবিএস এবং বিডিএস ডিগ্রি প্রাপ্ত ছাড়া কেউ নামের আগে ডাক্তার পদবি লিখতে পারবেন না, হাইকোর্টের রায়। ব্যবহার করলে শাস্তির নির্দেশ। বাসার আস্তিতাকে ধর্ষণ চেষ্টার জেরেই হাবিবুল্লাহ বাহার কলেজের সাবেক উপাধ্যক্ষকে হত্যা, নাজেম ও রূপা দম্পতি ফরিদপুর থেকে গ্রেফতার। 5 লাখ শ্রমিকের বেতন ও বোনাস দেয়া নিয়ে চ্যালেঞ্জের মুখে চট্টগ্রামের গার্মেন্টস মালিকরা। পোশাক খাতে আবারও অস্থির হওয়ার আশঙ্কা। এবং চলে গেলেন বিশিষ্ট ব্যবসায়ী অ্যাপেক্স গ্রুপের চেয়ারম্যান মঞ্জুর এলাহি। প্রধান উপদেষ্টার শোক, কাল গুলশান আজাদ মসজিদে জানাজা। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। এমবিবিএস এবং বিডিএস ডিগ্রি ছাড়া কেউ নামের আগে ডাক্তার পদবি লিখতে পারবেন না বলে রায় দিয়েছে হাইকোর্ট। বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি সাথিকা হোসেনের দ্বৈত বেঞ্চ এই রায় দেন। এতে বলা হয়েছে, এমবিবিএস ও বিডিএস ডিগ্রি ছাড়া আজ পর্যন্ত যারা ডাক্তার পদবি ব্যবহার করেছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না। তবে কাল থেকে বেআইনিভাবে ডাক্তার পদবি ব্যবহার করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে উচ্চ আদালত। এমবিবিএস ও বিডিএস ডিগ্রিধারী চিকিৎসকরা বলছেন, এই রায়ের ফলে প্রতারণা বন্ধ হবে। এর আগে 2013 সালে ডিএমএফ ডিগ্রিধারী সাব অ্যাসিস্ট্যান্ট কমিউনিটি মেডিকেল অফিসারদের কয়েকজন বিএমডিএস আইনকে চ্যালেঞ্জ করে নামের আগে ডাক্তার পদবি ব্যবহারের জন্য আদালতে একটি রিট দায়ের করেন। ম্যাটসধারীরা বলছেন, আদালতের আজকের এই রায়ের বিপক্ষে আপিল করবেন তারা। আমরা সবাই খুশি আলহামদুলিল্লাহ, এবং এই রিটটি খারিজ হওয়ার মাধ্যমে আজ থেকে এমবিবিএস এবং বিডিএস ছাড়া কোনো গ্রাজুয়েট ছাড়া কেউ ডাক্তার লিখতে পারবে না, এবং বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থার ইতিহাসে একটা মাইলফলক চিহ্ন হয়ে থাকলো বিষয়টি। তারা যদি এই ডাক্তার লিখতে পারে বা প্র্যাকটিস করতে পারে, তখন আমাদের জনস্বাস্থ্য একটা বিশাল হুমকির মধ্যে পড়বে, এবং আমাদের যে যোগ্য চিকিৎসক, সেই যোগ্য চিকিৎসকগণের চিকিৎসা আমাদের জনগণ পাবে না। আমরা ডিএমএফ ডিগ্রিধারী ডিপ্লোমা চিকিৎসকগণ বিএমডিসি অ্যাক্ট অনুযায়ী আমরা চিকিৎসা সেবা প্রদান করে আসছিলাম এবং প্রাইভেট প্র্যাকটিস করে আসছিলাম। এই রায়ের প্রেক্ষিতে আমরা সন্তুষ্ট না। আমরা এই ব্যাপারে আমাদের আইনি প্রক্রিয়া যথাযথভাবে চালিয়ে যাব ইনশাআল্লাহ। এদিকে 5 দফা দাবিতে শহীদ মিনার এলাকায় বিক্ষোভ করেছেন চিকিৎসকরা। দাবি না মানলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে জানান তারা। দাবিগুলো হলো, এমবিবিএস বা বিডিএস ছাড়া নামের আগে ডাক্তার না লেখা, ম্যাটস ডিএমএফ পাশ করে ডাক্তার পদবি ব্যবহার না করা, তৃণমূল পর্যায়ে ডাক্তার নিয়োগ করা, আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী ওটিনি ড্রাগ লিস্ট আপডেট করা, মানহীন চিকিৎসা প্রতিষ্ঠান বন্ধ করা। দাবি না মানা হলে আগামীকাল থেকে সারা দেশে সকল মেডিকেল কমপ্লিট শাটডাউন করার কর্মসূচির হুমকি দিয়েছেন চিকিৎসকরা। দর্শক, এই মুহূর্তে সেখানে আছেন আমাদের সহকর্মী ইয়াসিন রানা। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রানা, চিকিৎসকদের আন্দোলনের বিষয়ে আমাদেরকে আরো নতুন কিছু তথ্য জানান। মমি, আপনাকে ধন্যবাদ। আপনি জানেন যে গত 9 তারিখ থেকে 9 মাস থেকে মূলত ডাক্তাররা সারা দেশেই কমপ্লিট শাটডাউন তারা পালন করছেন, যে আউটডোরে কোনো ধরনের সেবা তারা দিবেন না। তাদের মূল দাবি ছিল 5টি। সেই 5টি দাবির মধ্যে অন্যতম দাবি ছিল যে ম্যাটস এবং ডিএমএফ যেই যারা শর্ট কোর্সগুলো তারা করেন, তারা মূলত নামের আগে ডাক্তার পদবি লিখেন, এই ডাক্তার পদবি যেন তারা না লিখতে পারেন, সেজন্য তাদের মূল দাবি ছিল। এবং এ নিয়ে হাইকোর্টে আজকে একটি রায় হয়েছে যে যারা এমবিবিএস এবং বিডিএস সহ যারা হোমিও কিংবা ফিজিওথেরাপি রয়েছেন, তারা ছাড়া যারা শর্ট কোর্স করার মাধ্যমে যারা নামের আগে ডাক্তার লিখেন, যারা মেডিকেল অ্যাসিস্ট্যান্ট হিসেবে এর আগে পরিচিত ছিলেন, তো তারা নামের আগে আর ডাক্তার লিখতে পারবেন না। এর পরবর্তীতে মূলত এখানে শহীদ মিনার যে অংশটা তারা আন্দোলন করছিলেন, সেই আন্দোলনের পরবর্তীতে তাদের এক পক্ষ ঘোষণা দেয় যে তারা যে আউটডোর শাটডাউন সেবা বন্ধ রেখেছিলেন, সেই শাটডাউনটা হলো শিথিল করবেন। এবং আরেক পক্ষ যারা ইন্টার্ন ডাক্তারদের মূলত তারা হলো বেশিরভাগ সংখ্যক, তারা এখানে বাকি যে 5 দফা দাবির 4 দফা দাবি রয়েছে, সেই দাবিগুলো
পূরণের জন্য তারা সচিবালয়ের এই অংশে তারা ঘেরাও কর্মসূচি পালন করছেন। আপনাদের একটু দেখানোর চেষ্টা করব যে সচিবালয় এবং হাইকোর্টের যে গেট যেটা রয়েছেন এই গেটের এখানেই মূলত চিকিৎসকরা এখানে অবস্থান কর্মসূচি নিচ্ছেন। এইখানে পুলিশের পক্ষ থেকে ব্যারিকেড দিয়ে তাদেরকে আটকে দেওয়া হয়েছে এবং পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে যে আপনাদের তাদের যে দাবিগুলো রয়েছে সেই দাবি নিয়ে একটি স্মারকলিপি তাদেরকে দেওয়ার জন্য এবং তাদের সেখানে তারা পৌঁছে দিবেন স্বাস্থ্য উপদেষ্টার কাছে। তবে এখানের যারা নেতৃত্বে আছেন চিকিৎসকদের তারা বলছেন যে তাদের যে দাবিগুলো রয়েছে সেই দাবি অনুযায়ী যদি প্রজ্ঞাপন দেয়া না হয় তাহলে তারা তাদের কর্মসূচি প্রত্যাহার করবেন না এবং তারা ইতিমধ্যে ঘোষণা করেছেন যে এইখানে যেসব বেসরকারি এবং সরকারি মেডিকেল কলেজের শিক্ষার্থীরা রয়েছেন মূলত তারা বেশিরভাগ ইন্টার্নি চিকিৎসক, তারা যেন তাদের পরবর্তী কর্মসূচি তাদের ঘোষণা হওয়ার আগ পর্যন্ত তারা যেন এই অবস্থান থেকে চলে না যান এবং তাদের যে কর্মসূচি অংশগুলো রয়েছে তারা বলছেন যে সন্ধ্যার পর থেকে মূলত তারা আবার নতুন করে প্রেস ব্রিফিং কিংবা তাদের বৈঠকের পরে তারা নতুন করে কর্মসূচি নেবেন। এই ছিল এই সচিবালয়ের সামনে থেকে ডাক্তারদের অবরোধ কর্মসূচির সর্বশেষ তথ্য। রানা, আপনাকে অনেক ধন্যবাদ। 2013 সালের 5 মে রাজধানীর মতিঝিল শাপলা চত্বরে হেফাজতের সমাবেশে গণহত্যার মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর, গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার, সাবেক আইজিপি হাসান মাহমুদ সরকার ও বেনজির আহমেদ সহ 9 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এছাড়া সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, সাবেক আইজিপি শহীদুল হক, সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান, সাবেক পুলিশ কর্মকর্তা মোল্লা নজরুল ইসলাম কারাগারে আছেন। তাদেরকেও এই মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। শাহবাগে উস্কানি দিয়ে পুলিশের ওপর হামলার ঘটনায় গণজাগরণ মঞ্চের সংগঠক লাকি আক্তার সহ জড়িতদের 24 ঘন্টার মধ্যে গ্রেফতারের দাবি জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। মধ্যরাতে বিক্ষোভ মিছিল শেষে তারা বলেন, শাহবাগীদের সামনে রেখে কারা দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে তা দেশের মানুষ জানে। তাদের সতর্ক করে দিয়েছে শিক্ষার্থীরা। হুঁশিয়ারি দেন গত 15 বছরের জুলুম এবং জুলাই হত্যাকাণ্ডের নির্দেশদাতা শেখ হাসিনা সহ জড়িতদের দ্রুত বিচার করতে হবে। এদেশকে যারাই পিছিয়ে দেবার চেষ্টা করবে তাদের বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয় বরাবর রুখে দাঁড়াবে বলেও জানান তারা। রাত 1টার দিকে বিশ্ববিদ্যালয়ের হলপাড়া থেকে মিছিল নিয়ে রাজু ভাস্কর্য হয়ে শাহবাগে সংক্ষিপ্ত সমাবেশ করেন শিক্ষার্থীরা। আগামী 24 ঘন্টার মধ্যে ওই কুলাঙ্গার লাকি সহ সকল শাহবাগীদের গ্রেফতার করতে হবে। 13 সাল থেকে 25 সাল পর্যন্ত যেসব হত্যাকাণ্ড, যেসব দুর্নীতি, যেসব ফ্যাসিবাদ তৈরি করেছে সেই সবের বিচার হতে হবে। এখনো যদি জুলাই গণহত্যায় জড়িত করে পুলিশ সদস্য বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি বিনষ্টের চেষ্টা করেন, আপনাদের বিরুদ্ধে আমরা কঠোর ব্যবস্থা নেব। আশ্রিতাকে ধর্ষণের চেষ্টার জন্যই খুন হয়েছেন হাবিবুল্লাহ বাহার কলেজের সাবেক উপাধ্যক্ষ সাইফুর রহমান ভূঁইয়া। ডিএমপি মিডিয়া সেন্টারের সংবাদ সম্মেলনে একথা জানান উত্তরা বিভাগের উপ পুলিশ কমিশনার মহিদুল ইসলাম। তিনি জানান, ঘটনার 4 দিন আগেই সাইফুর রহমান আশ্রয় দিয়েছিলেন নাজেম ও রূপা নামের এক দম্পতিকে। রূপাকে যৌন নিপীড়নের পাশাপাশি সাইফুর রহমান তার স্বামীকে মেরে ফেলার হুমকি দেন বলেও জানায় পুলিশ। জিএম তসলিমের রিপোর্ট। সোমবার সকালে রাজধানীর উত্তরার উত্তরখান থানা এলাকার একটি বাসা থেকে হাবিবুল্লাহ বাহার কলেজের সাবেক উপাধ্যক্ষ মোহাম্মদ সাইফুর রহমান ভূঁইয়ার লাশ উদ্ধার করে পুলিশ। হত্যার সাথে জড়িত নাজেম ও রূপা নামের এক দম্পতিকে ফরিদপুর থেকে গ্রেফতারের পর চাঞ্চল্যকর তথ্য দেয় তারা। পুলিশ জানায়, 4 দিন আগে রেল স্টেশনে পরিচয় হওয়ার পর তাদের সঙ্গে করে নিজ বাসায় এনে আশ্রয় দেন সাইফুর। এরপর থেকেই রূপাকে বিভিন্নভাবে শ্লীলতাহানির চেষ্টা করে সাইফুর রহমান। আমার 6 তলা বাড়ি রয়েছে, আবার গাড়ি রয়েছে, তুমি ড্রাইভিং শিখবে, শিখে তুমি আমার গাড়ি চালাবে, আর আমার স্ত্রী আছে, ছেলে আবার স্কুলে পড়াশোনা করে, আবার 6 তলা বাড়ি, তুমি বাবার বাসায় কাজ করবে। এই কথা বলে ওদেরকে প্রথমে রিক্সায় উঠিয়ে ওখান থেকে তারপরে বাসে নেয়, বাসে নিয়ে উত্তরাগায়, উত্তরার থেকে তাদেরকে অটোতে চলে যায়, গিয়ে যে পুরানপাড়া বাতান উত্তরখানের এই বাসায় তারা তুলে। গত 9 মার্চ রাতে ঘুমানোর সময় রূপার সাথে অনৈতিক সম্পর্ক করার চেষ্টা করলে স্বামী নাজেম টের পেয়ে যান। এরপরেই তাদের মধ্যে ধস্তাধস্তি হয়।
এক পর্যায়ে রূপা ও নাজেম বটি দিয়ে কুপিয়ে জখম করার পর সাইফুরকে বাথরুমে আটকে রেখে পালিয়ে যায় তারা। তিনজন একসাথে শুয়েছে। এক পর্যায়ে মেয়েটার গায়ে এসে হাত দিচ্ছিল, ওই ছেলেটার হাত উপর দিয়ে দেওয়ার পরে তারপরে কিছুক্ষণ পরে ছেলেটা যখন ঘুমিয়ে গিয়েছে, রূপার হাজবেন্ড নাজেম, তখন সে উপর দিকে উঠে গিয়ে তাকে করার জন্য, হয়তো রেপ করার জন্য তাকে সরিয়ে উঠেছে। এক পর্যায়ে এই ধস্তাধস্তির পর্যায়ে এই নাজেম ঘুম থেকে উঠে যায়। সে যখন ছাড়ছিল না তখন তাকে করলো, সে রুম থেকে গিয়ে রান্নাঘর থেকে একটা বটি নিয়ে আসলো। তখন তাকে কোপানো শুরু করে এই বটি দিয়ে, মাথার এই খুলিতে অনেকগুলো কোপ রয়েছে। তো এক পর্যায়ে সে দৌড় দিয়ে বাথরুমের মধ্যে ঢুকে সিটকিনি দিয়েছে। দেওয়ার পরে এরা বাথরুমের বাহির থেকেও সিটকিনি দিয়ে রুমের তালা দিয়ে, ওর একটা মোবাইল ছিল, একটা পার্স ছিল, আর ওই চাবির একটা গোছা ছিল, এরা চলে যায়। নিহত সাইফুর রহমান তার স্ত্রীকে নিয়ে থাকতেন শান্তিনগরের একটি বাসায়। স্ত্রী সন্তান রেখে কয়েক মাস আগ থেকে উত্তরখানের ভাড়া বাসায় একা থাকতেন তিনি। GM তসলিম, ATN বাংলা, ঢাকা। অর্ডার কমে যাওয়ার পাশাপাশি বাড়তি পরিচালন খরচের মধ্যেই প্রায় 5 লাখ শ্রমিকের বেতন ও ঈদ বোনাস দেয়া নিয়ে কঠিন চ্যালেঞ্জের মুখে চট্টগ্রামের গার্মেন্টস মালিকরা। নির্ধারিত সময়ের মধ্যে সমাধান না করা গেলে আবারও অস্থির হয়ে উঠতে পারে এই খাত। অন্যদিকে চীন যুক্তরাষ্ট্র অর্থনৈতিক বিরোধের সুবিধা নিয়ে পোশাক রপ্তানির নতুন বাজার ধরতে মরিয়া গার্মেন্টস ব্যবসায়ীরা। চট্টগ্রাম থেকে আরও জানাচ্ছেন সৈয়দ তামিম মাহমুদ। পোশাক রপ্তানিতে বাংলাদেশের সবচেয়ে বড় বাজার আমেরিকা, কিন্তু দেশে চলমান অস্থিরতা, রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্ব অর্থনীতিতে উচ্চ সুদের হার এবং ডলার সংকটের ঝড় শুরু হলে ক্ষতিগ্রস্ত হয় দেশের পোশাক শিল্প। সেই ধকল কাটিয়ে 2023-24 অর্থ বছরে ইউরোপ, আমেরিকা সহ বিশ্বের বিভিন্ন দেশে জুলাই থেকে জানুয়ারি পর্যন্ত পোশাক রপ্তানি হয়েছে $21,028 মিলিয়ন। আর 2024-25 অর্থ বছরে একই সময় পোশাক রপ্তানি হয়েছে $23,552 মিলিয়ন, অর্থাৎ প্রবৃদ্ধি বেড়েছে প্রায় 12%। যেসব দেশের সাথে যুক্তরাষ্ট্রের বিশাল বাণিজ্য ঘাটতি আছে, সেই সব দেশ থেকে যুক্তরাষ্ট্রে পণ্য রপ্তানির উপর উচ্চ শুল্ক ধার্য করতে চায় ট্রাম্প সরকার। আর তাই যুক্তরাষ্ট্রের ট্যারিফ আরোপের এই সুযোগকে কাজে লাগাতে চায় বাংলাদেশের পোশাক শিল্প মালিকরা। একটা হচ্ছে উনি চায়নার উপর ট্যারিফ বসিয়েছে, ইন্ডিয়ার উপর ট্যারিফ বসিয়েছে, বিভিন্ন কোরিয়ার উপরে বসাবার চেষ্টা করতেছে। তো এই যদি এইগুলো বিশেষ করে পোশাক শিল্পের জন্য ট্যারিফ বসাই দেয়, তাহলে আমি মনে করি বাংলাদেশের জন্য একটা সুসংবাদ আসতেছে। অন্যদিকে ঈদ এলেই পোশাক শিল্প খাতে দেখা দেয় অস্থিরতা। এবারও তার ব্যতিক্রম নেই। তাই এবারও ব্যাংকিং সহায়তার কথা বলছেন এই খাত সংশ্লিষ্টরা। এই মাসে 3টা পেমেন্ট করতে হচ্ছে, ফেব্রুয়ারি মাসের বেতন, মার্চের বেতন, আবার ঈদের বোনাস, সবকিছু মিলে একটা আর্থিক চাপে আছে। ফ্যাক্টরি সুন্দরভাবে চালাতে পারলে বোনাস বেতন দেওয়া তো কোনো কঠিন ব্যাপার না। চট্টগ্রামে কারখানা রয়েছে প্রায় 600, এর মধ্যে চালু আছে 350টির মতো। আর এইসব কারখানায় কাজ করছে 5 লাখেরও বেশি শ্রমিক। সৈয়দ তামিম মাহমুদ, ATN বাংলা, চট্টগ্রাম। ঈদকে সামনে রেখে ব্যস্ততা বেড়েছে সিরাজগঞ্জের তাঁত পল্লীগুলোতে। দিনরাত চলছে কাপড় বোনানোর কাজ। নানা রঙে ও সাজে তৈরি হচ্ছে বাহারি ধরনের শাড়ি, লুঙ্গি ও গামছা। এবারের ঈদ বাজারে ভারতীয় শাড়ির আধিপত্য কম থাকায় দেশীয় শাড়ির চাহিদা বাড়বে বলে আশা করছেন তাঁত মালিকেরা। তবে এবার শ্রমিক সংকটে প্রয়োজন মতো পণ্য উৎপাদন করতে পারছেন না তারা। সিরাজগঞ্জ প্রতিনিধি ফেরদৌস হাসানের রিপোর্ট, আর জানাচ্ছেন তামান্না জেনিফার। দিনের আলো ফোটার সাথে সাথেই তাঁতের মুখর শব্দে ঘুম ভাঙে সিরাজগঞ্জের তাঁতপল্লীগুলোর। আসছে ঈদকে ঘিরে শাড়ি, লুঙ্গি ও গামছা তৈরি করছে তাঁত শ্রমিকরা। এবার সিল্ক, জামদানি সহ প্রিন্ট শাড়ির বেশ চাহিদা রয়েছে বাজারে। ভারতীয় শাড়ির আধিপত্য কম থাকায় এই ঈদে দেশীয় শাড়ির চাহিদার সাথে সাথে উৎপাদনও বেশি হচ্ছে। তবে শ্রমিক সংকটের কারণে প্রয়োজনীয় কাপড় উৎপাদন করতে না পারায় কিছুটা চিন্তায় পড়েছেন তারা। শ্রমিকরা কাজ করতে চাচ্ছে না, এটা শেখেও না। তারা রিক্সা, ভ্যান, অটো এগুলা চালায়, তাদের এটা দৈনিক ইনকাম ক্যাশ টাকার হয়। সবকিছুর দাম বেশি, সেই ক্ষেত্রে আমাদের কাপড়ের দাম বাড়ে নাই। আমরা
একটু সুযোগ সুবিধা পেলে আরো ভালো শাড়ি তৈরি করতে পারবো। আমাদের শাড়ি ভারতে যাচ্ছে। শ্রমিকরা বলছেন বাজারে সবকিছুর দাম বৃদ্ধি হলেও তাদের কাজের মজুরি বৃদ্ধি হয়নি। আমি 30 বছরে থাকবো না, এত দাম 5টা চাল বান্না খাই, আগে ভালো চলছে, এখন জিনিসপাতির দাম বেশি, এখন এই কাম করে খাই। আমাদের বর্তমান অবস্থা তো খুব ভয়াবহ, আমাদের তো দেখার কেউ নাই। বাজারে তো সব জিনিসের দাম বেশি, সে তুলনায় তো আমাদের দাম বাড়ে না। সংসার চলে না, চালান কষ্ট হয়, এর জন্য অনেক শ্রমিক ঢাকা বা গার্মেন্টসে চলে গেছে। এদিকে সিরাজগঞ্জ চেম্বার অব কমার্সের পক্ষ থেকে রং ও সুতা সহ তাঁত উপকরণের বাজার নিয়ন্ত্রণে বস্ত্র মন্ত্রণালয়ে সুপারিশ করা হবে বলে জানান ব্যবসায়ী সংগঠনের নেতারা। বস্ত্রমন্ত্রীর কাছে অনুরোধ করব যে যদি রঙের দাম এবং সুতার দাম একটা নির্দিষ্ট আওতার মধ্যে রাখা যায় তাহলে আমাদের সিরাজগঞ্জের তাঁতিরা আরো লাভবান হবে, আরো কাপড় ভালো উৎপাদন করতে পারবে। তাঁত পণ্যের জেলা হিসেবে পরিচিত সিরাজগঞ্জ সদর, বেলকুচি, শাহজাদপুর, উল্লাপাড়া ও চৌখালী উপজেলায় পাওয়ারলুম ও হ্যান্ডলুম রয়েছে প্রায় 5 লাখ। জেলার অর্থনৈতিক চালিকা শক্তির অন্যতম এই শিল্পটির সঙ্গে সরাসরি যুক্ত রয়েছে অন্তত 13 লাখ মানুষ। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। চলে গেলেন বিশিষ্ট ব্যবসায়ী অ্যাপেক্স গ্রুপের চেয়ারম্যান সৈয়দ মঞ্জুর ইলাহি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সিঙ্গাপুর সময় সকাল 9:30টার দিকে সেখানকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। রাতেই তার মরদেহ দেশে আনার কথা রয়েছে। এদিকে মঞ্জুর ইলাহির মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এছাড়া শোক জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বিভিন্ন রাজনৈতিক দল ও ব্যবসায়ী নেতারা। বিস্তারিত মিজান শাহজাহানের রিপোর্টে। যদি লক্ষ্য থাকে অটুট তাহলে বিজয় আসবেই, এর অন্যতম উদাহরণ সৈয়দ মঞ্জুর ইলাহি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স পরীক্ষা দিয়েই বহুজাতিক পাকিস্তান টোবাক্কোতে চাকরি পান। করাচিতে শুরু করেন কর্মজীবন, এরপর ঢাকা হয়ে বদলি হন লন্ডন। বুড়িগঙ্গার পানি যা হৃদয়ে ঢেউ তোলে তাকে কি টেমস নদী আটকে রাখতে পারে? ব্রিটিশ টোবাক্কোর বড় পদ, অনেক টাকা বেতন, দামি গাড়ি, বিলাসী জীবনের মোহ ছেড়ে চলে আসেন ঢাকায়, বেছে নেন হাজারীবাগের দুর্গন্ধময় জীবন। চামড়া শিল্পকে নতুন মাত্রা দেয় মঞ্জুর ইলাহির হাতে গড়া অ্যাপেক্স। তার হাত ধরেই শুরু চামড়া জুতার রপ্তানি। আমাকে মানুষ করেছে আমার 2 ভাই, বড় ভাই এবং সেজ ভাই। মঞ্জুর ইলাহির হাতে গড়া অ্যাপেক্স গ্রুপে কর্মসংস্থান হয়েছে 17,000-এর বেশি মানুষের। তাদের বার্ষিক লেনদেনের পরিমাণ 1,851 কোটি টাকা। একজন সফল শিল্প উদ্যোক্তা হওয়ার মধ্য দিয়ে প্রমাণ করে দিয়েছেন 70-এর দশকে বিলাতি জীবন ছেড়ে ভুল করেননি মঞ্জুর ইলাহি। উনি সবসময় সত্যিকারের সত্য কথাকে কখনো বলতে তিনি ভয় পেতেন না, এবং উনার যে জীবনের যে উত্থান, এটা বাংলাদেশে খুবই অল্প সংখ্যক লোক পাওয়া যাবে। শুধু সফল ব্যবসায়ী নন, রাষ্ট্র পরিচালনায়ও সফল সৈয়দ মঞ্জুর ইলাহি। 1996 ও 2001 সালে তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে সেই দক্ষতার পরিচয় দিয়েছেন তিনি। বিচারপতি বাবার সন্তান মঞ্জুর ইলাহি বলতেন, ব্যবসায় সফল হতে ভাগ্যের চেয়ে কঠোর পরিশ্রম বেশি দরকার। পদে পদে আলো ছড়ানো মঞ্জুর ইলাহি 83 বছর বয়সে সিঙ্গাপুরে শেষ নিঃশ্বাস ছাড়লেন। বৃহস্পতিবার বাদ জোহর গুলশান আজাদ মসজিদে জানাজা শেষে তাকে সমাহিত করা হবে বনানী কবরস্থানে, তার প্রিয়তমা স্ত্রী নীলুফার মঞ্জুরের কবরের পাশে। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা। এবার জানাবো আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। যশোরের শার্শায় প্রথমবারের মতো বাণিজ্যিকভাবে মাশরুম চাষ শুরু হয়েছে। উপজেলার সীমান্ত সংলগ্ন টেংরালি গ্রামে শিক্ষিত বেকার যুবক মোজাহিদুর রহমান প্রথম উদ্যোক্তা হিসেবে মাশরুম চাষ শুরু করেন। বিক্রিও শুরু করেছে তার মাশরুম। কৃষি কর্মকর্তারা বলছেন, মাশরুম চাষে আগ্রহ বাড়াতে ও বিপণনে সব ধরনের সহযোগিতা করবে কৃষি বিভাগ। বেনাপোল প্রতিনিধি আহমদ আলী শাহিনের পাঠানো রিপোর্ট আর জানাচ্ছেন জাহিদুল আলম। ইউটিউব দেখে মাশরুম চাষের প্রতি আগ্রহী হয়ে ওঠেন যশোরের মোজাহিদুর রহমান। 2000 টাকায় 50টি স্পন কিনে শুরু করেন মাশরুম চাষ। বিফলে যায়নি তার পরিশ্রম। 1 বছরের ব্যবধানে স্পনের সংখ্যা 2000-এর বেশি। একটি স্পন থেকে 2 থেকে 3 দিন পর পর মাশরুম বেড়ে ওঠে। আবহাওয়া ভালো থাকলে
প্রতিটি স্পন থেকে আধা কেজি করে মাশরুম পাওয়া যায়, যার প্রতি কেজি বিক্রি হচ্ছে 300 থেকে 400 টাকায়। স্থানীয় বাজারগুলোতেও চাহিদা রয়েছে ব্যাপক। মাশরুম সম্পূর্ণ আমি দেখি আমাদের এই ভাই প্রাকৃতিক ভাবেই উৎপাদন করেন। অল্প পুঁজিতে ভালো লাভজনক একটা মাশরুম চাষ উৎপাদন করা যায়। আমি নিজে ইন্সপায়ার হচ্ছি যে এটা বাণিজ্যিক ভাবে উৎপাদন করা যায় কিনা। তো আমার দেখে খুব ভালো লাগছে, আশা করি আমি বাসায় যে এই বিষয়ে আরো জ্ঞান নিয়ে আমি শুরু করতে পারবো। এখান থেকে আমি প্রতি মাসে প্রায় 20,000 টাকা ইনকাম করি, এবং যদি আমি বর্ধিত করতে পারি তাহলে এখান থেকে 1 থেকে 1.5 লাখ টাকা পর্যন্ত ইনকাম করা সম্ভব প্রতি মাসে। মাশরুম বিক্রির বাজার ও চাষে আগ্রহ বাড়াতে কাজ করছে কৃষি বিভাগ। আমরা উপজেলা কৃষি অফিসের পক্ষ থেকে ওনাকে সার্বিকভাবে সহযোগিতা করছি এবং বিভিন্ন কারিগরি এবং প্রযুক্তিগত জ্ঞান ওনাকে আমরা দিচ্ছি, যাতে উনি আরো ভালো করে মাশরুম উৎপাদন করতে পারে। শার্শা উপজেলার ট্যাংরালী গ্রামের মাশরুম সরবরাহ করা হচ্ছে দেশের বিভিন্ন বড় শহরে। মুজাহিদুরের কাছ থেকে পরামর্শ নিয়ে অনেক বেকার যুবকও শুরু করেছেন মাশরুম চাষ। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। এবার আন্তর্জাতিক সংবাদ। রাশিয়ার সঙ্গে 30 দিনের যুদ্ধবিরতিতে রাজি হয়েছে ইউক্রেন। সৌদি আরবে যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের কর্মকর্তাদের বৈঠকের পর এই ঘোষণা দেওয়া হয়েছে। মঙ্গলবার সৌদি আরবে মার্কিন ইউক্রেন আলোচনার পর ইউক্রেন জানিয়েছে রাশিয়ার সাথে যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত 30 দিনের যুদ্ধবিরতিতে রাজি আছে তারা। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, রাশিয়ার কাছে এই প্রস্তাবটি উপস্থাপন করবেন তিনি। ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি জানিয়েছেন, ইতিবাচক প্রস্তাবে সম্মত হওয়ার জন্য রাশিয়াকে রাজি করানোর কাজটা এখন যুক্তরাষ্ট্রের উপর নির্ভর করছে। জেদ্দায় মঙ্গলবার বৈঠক শেষে যৌথ বিবৃতিতে যুক্তরাষ্ট্র জানিয়েছে, অবিলম্বে ইউক্রেনের সঙ্গে গোয়েন্দা তথ্য ভাগাভাগি এবং নিরাপত্তা সহায়তা পুনরায় চালু করবেন তারা। І сьогодні в розмові була пропозиція саме американської сторони зробити перший крок одразу далі. І на 30 днів এবার জানাবো পার্টেক্স খেলার খবর। রাফিনহা আর ইয়ামেলের রেকর্ডে বেনফিকাকে হারিয়ে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। অন্য ম্যাচে লিভারপুলকে হতাশায় ডুবিয়ে শেষ 8-এ জায়গা পেয়েছে পিএসজি। জিতেছে বায়ার্ন মিউনিক ও ইন্টার মিলান। পরাগারমের রিপোর্ট। চ্যাম্পিয়ন্স লিগের রাউন্ড অফ 16-এর দ্বিতীয় লেগে বেনফিকার বিপক্ষে ফেভারিট হিসেবেই খেলতে নামে কাতালানরা। প্রথম লেগে 1-0 গোলে এগিয়ে থাকায় কোয়ার্টার ফাইনালের পথটা নাগালেই ছিল হ্যান্সি ফ্লিকের দলের। নিজেদের মাঠে লামিনের কাছ থেকে বল পেয়ে 11 মিনিটেই রাফিনহার গোলে লিড নেয় বার্সেলোনা। এই গোলের রেশ না কাটতেই 13 মিনিটে নিকোলাস ওতামেন্দি দারুণ এক হেডে ম্যাচে ফেরান বেনফিকাকে। এরপরই শুরু হয় লামিনের জাদু। 27 মিনিটে দারুণ এক গোল করে বার্সাকে এগিয়ে দেওয়ার পাশাপাশি সবচেয়ে কম বয়সী খেলোয়াড় হিসেবে চ্যাম্পিয়ন্স লিগে একই ম্যাচে গোল ও অ্যাসিস্ট করার কীর্তি গড়েন 17 বছর বয়সী এই ফরওয়ার্ড। 42 মিনিটে রাফিনহা স্কোরলাইন 3-1 করেন। এতে চ্যাম্পিয়ন্স লিগে ব্রাজিলিয়ান খেলোয়াড় হিসেবে এক আসরে সর্বোচ্চ 11 গোল করার রেকর্ড গড়েন তিনি। আর কোনো গোল না হয় 4-1 গোল গড়ে শেষ 8-এর টিকিট পায় কাতালানরা। প্যারিসে প্রথম লেগে পুরো সময় দাপট দেখিয়েও হেরেছিল পিএসজি। এবার লিভারপুলের মাঠ এনফিল্ডে খেলার 13 মিনিটেই ওসমান দেম্বেলের গোলে শুরুতেই আনন্দে ভাসে তারা। আর কোনো গোল না হয় খেলা গড়ায় টাই ব্রেকারে। ইতালিয়ান গোলকিপার জিয়ানলুইগি দেন্নারুমার কাঁধে ভর করে 4-1 ব্যবধানে জিতে কোয়ার্টার ফাইনালে পা রাখে লুইস এনরিকের দল। পরাগারমান, এটিএন বাংলা। ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে পার্টেক্স স্পোর্টিং ক্লাবকে 8 উইকেটে হারিয়েছে আবাহনী ক্রীড়া চক্র। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নেমে আবাহনীর বোলিং তোপে পড়ে পার্টেক্স। মাহফুজুর রাব্বির স্পিনে নাস্তানাবুদ হয় তারা।
শেষ পর্যন্ত 100 রানে গুটিয়ে যায় পারটেক্স। মাহফুজুর রাব্বির 18 রানে 5 উইকেট তুলে নেন। জবাবে পারভেজ হোসেন ইমনের অপরাজিত 55 রানে ভর করে 2 উইকেটে 101 রান তুলে 213 বল হাতে রেখে জয় পায় আবাহনী। 37 রানে অপরাজিত থাকেন মোসাদ্দেক হোসেন সৈকত। এই জয়ে 4 ম্যাচে 3 জয়ে 6 পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে উঠে এলো আবাহনী। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। এমবিবিএস এবং বিডিএস ডিগ্রি প্রাপ্ত ছাড়া কেউ নামের আগে ডাক্তার পদবি লিখতে পারবেন না, হাইকোর্টের রায় ব্যবহার করলে শাস্তির নির্দেশ। বাসার আস্তিতাকে ধর্ষণ চেষ্টার জেরেই হাবিবুল্লাহ বাহার কলেজের সাবেক উপাধ্যক্ষকে হত্যা, নাজেম ও রূপা দম্পতি ফরিদপুর থেকে গ্রেফতার। 5 লাখ শ্রমিকের বেতন ও বোনাস দেয়া নিয়ে চ্যালেঞ্জের মুখে চট্টগ্রামের গার্মেন্টস মালিকরা, পোশাক খাত আবারও অস্থির হওয়ার আশঙ্কা। এবং চলে গেলেন বিশিষ্ট ব্যবসায়ী অ্যাপেক্স গ্রুপের চেয়ারম্যান মঞ্জুর এলাহি। প্রধান উপদেষ্টার শোক, কাল গুলশান আজাদ মসজিদে জানাজা। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি এটিএন বাংলা সংবাদ। ইউটিউবে দেখতে ব্রাউজ করে নিউজ/এটিএন বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।